প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা পদার্থের অবস্থাটা শেষ করলাম। এখন আমরা ওই পদার্থের অবস্থার সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি আমার প্রত্যেকটি লেকচার ভালো করে শুনে থাকো তাহলে অবশ্যই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা পারবে। আর ওই অধ্যায়ের যে কোনো সৃজনশীল প্রশ্ন আসুক, আশা করি তোমরা পারবে। এখন দেখো যে আমরা কয়েকটা নমুনা সৃজনশীল প্রশ্ন সলভ করি। আর সৃজনশীল প্রশ্ন কিভাবে সলভ করতে হয় বা সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এগুলোর কৌশল আমি এখন আলোচনা করব। তো দেখো, আমি একটা উদ্দীপক নিলাম। এখানে দৃশ্যকল্প 1-এ সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা নিলাম, সোডিয়াম ক্লোরাইডের তাপ প্রদানের বা তাপীয় বক্ররেখা। আর দৃশ্যকল্প 2-এ 1-এ আয়োডিন নিলাম, হাইড্রোজেন সালফাইড গ্যাস নিলাম, তারপরে ক্লোরিন গ্যাস নিলাম। তো এই হচ্ছে আমার উদ্দীপক। তো এই উদ্দীপক থেকে আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করব, মানে এই উদ্দীপক থেকে দেখব যে কি কি সৃজনশীল প্রশ্ন হতে পারে, এগুলো আমরা সলভ করব। আচ্ছা, আশা করি আমার প্রত্যেকটি লেকচার যদি তোমরা ভালো করে খেয়াল করে থাকো তা দেখবে আমি সবগুলা বিষয় সুন্দর করে ক্লিয়ার করে আসছি। আর এইগুলো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে এই সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো আমরা নিজেরাই করতে পারবো। তো আমি এই উদ্দীপক থেকে এখন কতগুলো সৃজনশীল প্রশ্ন আমরা তৈরি করব এবং সলভ করব। তো দেখো, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সেই প্রশ্নগুলো আমরা এখন আলোচনা করব না, কারণ জ্ঞানমূলক প্রশ্নগুলা তোমার মোটামুটি শিখতে হবে। আর আমার লেকচার গুলা ভালো করে খেয়াল করলে তোমরা জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো করতে পারবে। আর আশা করি অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু আমি আগে ব্যাখ্যা করে আসছি। অর্থাৎ আমার প্রত্যেকটি পার্টের লেকচার খেয়াল করলেই তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো উত্তরও কি করতে পারবে। তো এখন আমরা একটা সৃজনশীল প্রশ্নের 3 নম্বর প্রশ্নটা, যেটা প্রয়োগমূলক, অর্থাৎ প্রয়োগমূলক কতগুলো আমরা প্রশ্ন করব এবং এগুলা সলভ। তো আমরা দেখব যে ওই প্রয়োগমূলক কি কি প্রশ্ন এখান থেকে হতে পারে, অর্থাৎ 3 নম্বরে কি কি প্রশ্ন হতে পারে। দেখো, আমি 3 নম্বরে কতগুলো নমুনা প্রশ্ন করছি। তোমাকে যেমন যদি বলা হয় যে দৃশ্যকল্প 1-এর দৃশ্যকল্প 1-এর লেখচিত্রের ও এ অংশের অণুগুলো গতিশক্তি ব্যাখ্যা করো। দেখো, প্রশ্নটা হতে এরকম হতে পারে যে দৃশ্যকল্প 1-এর লেখচিত্রের ও এ অংশের অণুগুলো গতিশক্তি ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখো, খেয়াল করো, যেহেতু এটা সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা, তাহলে ও এ অংশ পর্যন্ত হচ্ছে কঠিন। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যখন আমরা তাপ প্রয়োগ করি তখন সেটা এ বিন্দুতে এসে গলতে শুরু করে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ও অংশ এর আগ পর্যন্ত এটা হচ্ছে কি কঠিন অবস্থা। তো যেহেতু এটা কঠিন অবস্থা, তাহলে আমরা জানি যে কঠিন অবস্থার ক্ষেত্রে অণুগুলার ওই আন্তঃনৈবিক শক্তি সবচেয়ে বেশি থাকে। আর আন্তঃনৈবিক শক্তি সবচেয়ে বেশি থাকার কারণে এই অণুগুলার গতিশক্তি বা কম্পন শক্তি একদম শূন্য বা কম থাকে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সহজেই করতে পারবো। আচ্ছা, দেখো আর কতগুলো এরকম প্রশ্ন হতে পারে যে তোমাকে বলা হবে যে এ বি অংশের তাপমাত্রা এ বি অংশের তাপমাত্রা বৃদ্ধি পায়নি কেন? ব্যাখ্যা করো। খেয়াল করে দেখো, তোমার এই প্রশ্ন হতে পারে যে এ বি অংশের তাপমাত্রা বৃদ্ধি পায়নি কেন? আচ্ছা, এ বি অংশের তাপমাত্রা বৃদ্ধি পায়নি কারণ খেয়াল করে দেখো, আমরা তো জানি যে এ বিন্দুতে তরল হওয়া শুরু হয় এবং বি বিন্দুতে গিয়ে তরল শেষ হয়। অর্থাৎ এ বি অংশে ওই সোডিয়াম ক্লোরাইডের কি হয়, অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হয়।
তাহলে আমরা জানি যে অবস্থার পরিবর্তন করার সময় পদার্থ কি করে, সুপ্ত তাপ গ্রহণ করে। তাহলে এখানে যেহেতু সোডিয়াম ক্লোরাইড এই এ বি অংশ বরাবর সম্পূর্ণ তরলে পরিণত হয়, সুতরাং সেটা গলনের সুপ্ত তাপ গ্রহণ করে। আর গলনের সুপ্ত তাপ গ্রহণ করার সময় সেটা কি হয়, আর আমরা জানি যে তাপমাত্রা পদার্থের বাহ্যিক তাপমাত্রা না বাড়িয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তন করে তাকে সুপ্ত তাপ বলে। যেহেতু এ বি অংশে কঠিন সোডিয়াম ক্লোরাইড গলে ওই তরল সোডিয়াম ক্লোরাইডে পরিণত হয়, সুতরাং এ বি অংশে ওই সোডিয়াম ক্লোরাইড কি তার গলনের সুপ্ত তাপ গ্রহণ করছে, অর্থাৎ আর গলনের সুপ্ত তাপ গ্রহণ করার কারণেই এ বি অংশের তাপমাত্রা বৃদ্ধি পায়নি। এই প্রশ্নটা তো এভাবেও হতে পারে, দেখো এভাবেও, যেমন তোমাকে বলা হলো যে সিডি অংশের তাপমাত্রা বৃদ্ধি পায়নি কেন, তাহলে কি উত্তর দিব আমরা, কারণ সিডি অংশেও কি হয় যে তরল সোডিয়াম ক্লোরাইড বাষ্পে পরিণত হয়, অর্থাৎ এখানেও কি হয় অবস্থার পরিবর্তন করতে গিয়ে স্ফুটন সুপ্ত তাপ গ্রহণ করে, আর স্ফুটন সুপ্ত তাপ গ্রহণ করতে গিয়েই এখানে কি তাপমাত্রা বৃদ্ধি পায়নি। আচ্ছা, খেয়াল করো, এখন দেখো এখন যদি আমরা এরকম প্রশ্ন হতে পারে যে দৃশ্যকল্প 2 এর হাইড্রোজেন সালফাইড ও এতয়ের বেপন হার তুলনা করো। তোমাকে যদি বলা হয় যে হাইড্রোজেন সালফাইড ও ক্লোরিন এর বেপন হার তুলনা করো, হ্যাঁ, তাহলে আমরা জানি যে বেপন ভর এবং ঘনত্বের উপর নির্ভর করে, তাহলে আমরা এই দুইটা গ্যাসের কি বার করব, ভর বের করব। দেখি ভর বের করে ভরের তুলনা করি আমরা, কোনটার বেপন হার বেশি বা কোনটার বেপন হার কম সেটা আমরা তুলনা করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথমত এত এর ভর সমান হাইড্রোজেন 1 × 2 প্লাস সালফার হচ্ছে 32 সমান সমান 34, আর ক্লোরিনের ভর হচ্ছে 35.5 × 2 সমান সমান 71। দেখা যাচ্ছে যে হাইড্রোজেন সালফাইডের ভর কম, সুতরাং হাইড্রোজেন সালফাইডের বেপন কি বেশি হবে, অর্থাৎ ক্লোরিনের তুলনায় হাইড্রোজেন সালফাইড দ্রুত ছড়িয়ে পড়বে। আচ্ছা, দেখো এখন এই প্রশ্নটা এভাবে হতে পারে যে দৃশ্যকল্প 2 এর H2S ও Cl2 এর নিঃসরণ হার তুলনা করো, বা কোনটি নিঃসরণ বেশি হবে। তাহলে আমরা এই ভর বের করে কি করব, তুলনা করব। তাহলে যেহেতু হাইড্রোজেন সালফাইডের ভর সবচেয়ে কম, সুতরাং এর নিঃসরণ সবচেয়ে বেশি হবে আর নিঃসরণ হবে কম। আচ্ছা, এখন আরো কতগুলো আমরা প্রশ্ন করতে পারি। 3 নম্বরের দেখো, 4টা প্রশ্ন করলাম। 5 নাম্বার হতে পারে যে তোমাকে বলতে পারে যে লেখচিত্রের ডি অংশের অবস্থার অণুগুলোর আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তির তুলনা করো। খেয়াল করে দেখো যে লেখচিত্রের ডি অংশের অবস্থার অণুগুলোর আন্তঃআণবিক শক্তি গতিশক্তি তুলনা করো। খেয়াল করো, তাহলে লেখচিত্রের ডি অংশে সোডিয়াম ক্লোরাইড কি গ্যাসীয় বা বাষ্পীয় অবস্থায় রয়েছে। তাহলে যেহেতু এটা গ্যাসীয় বা বাষ্পীয় অবস্থায় রয়েছে, তাহলে আমরা জানি বা গ্যাসীয় বা বাষ্পীয় অবস্থায় অণুগুলোর আন্তঃআণবিক শক্তি
একদম থাকে না বললেই চলে, অর্থাৎ আন্তঃনৈসিক শক্তি কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। আর গতিশক্তি সবচেয়ে বেশি কাজ করে, অর্থাৎ গতিশক্তি হয় সর্বোচ্চ। হ্যাঁ, তাহলে এই প্রশ্নেরও আমরা সহজেই উত্তর করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করা যায়। এই প্রশ্নটি হতে পারে যেমন আয়োডিনকে তাপ দিলে তরলে পরিণত হয় না কেন? আয়োডিনকে তাপ দিলে, সরি, কঠিন আয়োডিনকে তাপ দিলে তা তরলে পরিণত হয় না কেন? আহ, তাহলে আমরা জানি আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ। আর উদ্বায়ী পদার্থ আর উদ্বায়ী পদার্থ ধর্ম হচ্ছে যে কঠিন উদ্বায়ী পদার্থকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়াকে আমরা কি প্রক্রিয়া বলি? ঊর্ধ্বপতন প্রক্রিয়া বলি। আর যে সকল পদার্থ এই ধর্ম প্রদর্শন করে সেই সকল পদার্থগুলোকে আমরা উদ্বায়ী পদার্থ বলি। তাহলে আমরা বলবো, যেহেতু আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ, তাই কঠিন আয়োডিনকে তাপ দিলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাই সেটা তরলে পরিণত না হয় না, সরাসরি বাষ্পে পরিণত হয়। আচ্ছা, খেয়াল করো, তাহলে দেখো আমি এই উদ্দীপক থেকে আমরা প্রয়োগমূলক কি কি প্রশ্ন হতে পারে সম্ভাব্য সেই প্রশ্নগুলো আমরা করলাম। আশা করি দেখবে যে এই অধ্যায়ের বিশেষ করে এই টাইপের প্রশ্নগুলাই সাধারণত ওই প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে করা হয়ে থাকে। আর বিশেষ করে এই উদ্দীপকটাই বেশি থাকে, অর্থাৎ তাপীয় বক্ররেখা আর এই ব্যাপন নিঃসরণের প্রশ্নই বেশি ওই গ নম্বর প্রশ্নের মধ্যে থাকে। তো তোমরা এগুলো ভালো করে খেয়াল করলেই আশা করি পারবে। এখন আমরা ওই উচ্চতর দক্ষতামূলক কয়েকটা প্রশ্ন করব, অর্থাৎ ঘয়ের কয়েকটা প্রশ্ন করব আমরা এখান থেকে। দেখি ঘয়ের কি কি প্রশ্ন হতে পারে। ঘ, দেখো ঘয়ের এক প্রশ্ন হতে পারে তোমার, এবার বলতে পারে যে লেখচিত্রের ও এ বি সি ও ডি অংশের অবস্থার অণুগুলোর আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তির তুলনা করো। দেখো ঘ নম্বরের যে একটা প্রশ্ন করলাম যে লেখচিত্রের ও এ বি সি এবং ডি অংশের অবস্থার অণুগুলোর আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তি তুলনা করো। তাহলে এটা তো আমরা এর আগেও পড়ে আসছি, অর্থাৎ তাপ প্রদানের বক্ররেখার মধ্যে পড়ে আসছি যে ও এ অংশ হচ্ছে কঠিন, বি সি অংশ হচ্ছে তরল, হচ্ছে বাষ্প। তাহলে তো আমরা তো জানি যে কঠিন অবস্থায় অণুগুলোর আন্তঃআণবিক শক্তি সবচেয়ে প্রবল থাকে, গতিশক্তি থাকে শূন্য, এটা আমরা জানি। আর তার যেহেতু বিসি অংশ হচ্ছে তরল অবস্থা, সুতরাং বিসি অংশের মধ্যে আন্তঃআণবিক শক্তি একটু কমে যায়, গতিশক্তি একটু বেড়ে যায়, অর্থাৎ আন্তঃআণবিক শক্তি আর গতিশক্তি পরস্পর সমান সমান কাজ করে, অর্থাৎ আন্তঃআণবিক শক্তি গতিশক্তি পরস্পর কি থাকে, সমান থাকে, তার কারণে অণুগুলা চলাচল করতে পারবে। আর ডি অংশ হচ্ছে গ্যাসীয় গ্যাসীয় অবস্থা বা বাষ্পীয় অবস্থা। আর ওই গ্যাসীয় বা বাষ্পীয় অবস্থায় অণুগুলোর আন্তঃআণবিক শক্তি একদম শূন্য হয়ে যায়, অর্থাৎ থাকে না বললেই চলে, আর গতিশক্তি কি হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর বা ব্যাখ্যা। আমরা আরেকটা প্রশ্ন করতে পারি। দেখো একটা প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকের লেখচিত্রের সাথে উদ্দীপকের লেখচিত্রের সাথে এক নং পদার্থটির তাপ প্রদানের
বক্ররেখা তুলনা করো। দেখো যে উদ্দীপকের লেখচিত্রের সাথে এই লেখচিত্রের সাথে ১ নং পদার্থটি অর্থাৎ আয়োডিন, কঠিন আয়োডিন যেটা কঠিন আয়োডিন এস উদ্দীপক লেখচিত্রের সাথে ১ নং পদার্থটির তাপ প্রদানের বক্ররেখা তুলনা করো। আচ্ছা, এখন আমরা তাহলে দেখো উদ্দীপকের যে লেখচিত্র এখানে আছে, দেওয়া আছে। তো আমরা ওই ১ নং পদার্থ অর্থাৎ কঠিন আয়োডিনের তাপ প্রদানের বক্ররেখা আঁকবো। দেখি অমূলবিন্দু x অক্ষ y অক্ষ, এখানে আমরা সময় দিব, সময় t, এখানে দিব তাপমাত্রা। আচ্ছা, খেয়াল করো তাহলে এখন কঠিন আয়োডিনকে যখন আমরা তাপ দিব তখন তাপমাত্রা বাড়তে বাড়তে, সময়ের সাথে তাপমাত্রা বাড়তে বাড়তে, যেহেতু আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ, সুতরাং সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তাহলে মনে করি এ বিন্দুতে এসে এটা বাষ্পে পরিণত হওয়া শুরু হয়। অর্থাৎ যেহেতু এখানে অবস্থার পরিবর্তন শুরু হয়, আর অবস্থার পরিবর্তনের সময় আমরা জানি যে সে সুপ্ত তাপ গ্রহণ করে, অর্থাৎ সম্পূর্ণ অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত সে সুপ্ত তাপ কি করতে থাকবে? গ্রহণ করতে থাকবে। অর্থাৎ এখানে সে সুপ্ত তাপ গ্রহণ করবে, এই অংশ পর্যন্ত সে সুপ্ত তাপ গ্রহণ করে। সুপ্ত তাপ গ্রহণ করে যখন সম্পূর্ণ কঠিন আয়োডিন বিবিন্দুতে এসে সবটাই যখন বাষ্পে পরিণত হয়, তখন আবার বাষ্পের তাপমাত্রা কি আবার বাড়তে থাকবে। তাহলে এখানে হচ্ছে কঠিন আয়োডিন, এটা কঠিন, আর এটা হচ্ছে কঠিন প্লাস বাষ্প, আর এটা হচ্ছে শুধু বাষ্প। তাহলে দেখো যে আয়োডিন উদ্বায়ী পদার্থ হয়, আয়োডিন শুধুমাত্র একবার অবস্থার পরিবর্তন হয়, আর সে শুধু একবারই কি করে? ওই সুপ্ত তাপ গ্রহণ করে, আর সেটা বাষ্প হওয়ার সময়। অপরদিকে সোডিয়াম ক্লোরাইড এর ৩টি অবস্থা থাকার কারণে এই সোডিয়াম ক্লোরাইড প্রথমে কঠিন থেকে তরল হওয়ার সময় একবার সুপ্ত তাপ গ্রহণ করে, সেটা হচ্ছে গলনের সুপ্ত তাপ। আবার তরল থেকে আবার বাষ্পে পরিণত হওয়ার সময় সে আবার কি করে? সুপ্ত তাপ গ্রহণ করে। তার মানে ওই সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইড দুইবার অবস্থার পরিবর্তন হয়, আর সে দুইবার সুপ্ত তাপ গ্রহণ করে। আর আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ হয়, আয়োডিন শুধুমাত্র একবার অবস্থার পরিবর্তন করে, আর সেটা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার সময় সে সুপ্ত তাপ গ্রহণ করে। তাহলে এই হচ্ছে আয়োডিন এবং উদ্দীপক সোডিয়াম ক্লোরাইডের তাপীয় বক্ররেখার মধ্যে পার্থক্য। খেয়াল করো গয়ের মধ্যে সাধারণত এই টাইপের প্রশ্নগুলাই আসে। তাহলে আশা করি তোমরা আরো বিভিন্ন বই থেকে নিজেরা আরো সৃজনশীল প্রশ্ন সলভ করবে এবং এভাবে সৃজনশীল প্রশ্ন তৈরি করে সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা